এবার আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব আমরা। এটা নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। এই একটি উদ্দীপক হিসেবে এটা দিয়ে পরিপূর্ণভাবে সৃজনশীল প্রশ্ন তৈরি করা সম্ভব, সেদিক থেকে এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো কি বলেছে, একটি গুণোত্তর ধারা। এবার কিন্তু বলা আছে গুণোত্তর ধারা, কিন্তু ধারাটা দেওয়া নেই। দেখছো বলা আছে এটা গুণোত্তর ধারার অঙ্ক। তো এই যে গুণোত্তর ধারার পঞ্চম পদ দেওয়া আছে আর দশম পদ দেওয়া আছে। তো পঞ্চম পদ আমরা যদি গুণোত্তর ধারার n তম পদের সূত্র লিখতে পারি তাহলে পঞ্চম পদও আমরা লিখতে পারবো কত হয়, আর দশম পদও লিখতে পারবো কত হয়। আর এখানে বলছে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। তো চলো তাহলে এভাবে আমরা অঙ্কটা শুরু করতে পারি যে কোন গুণোত্তর ধারার প্রথম পদ, আমি কিন্তু বাংলা পুরোটা লিখছি না, তোমরা লিখবা যে আমরা জানি কোন গুণোত্তর ধারার প্রথম পদ a সাধারণ অনুপাত r এবং পদ সংখ্যা n হলে n তম পদ ইকুয়াল টু a r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা আমরা জানি, তাই না? আমরা জানি দিয়ে এভাবে লিখবা, আমরা জানি কোন গুণোত্তর ধারার, এটা কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে কাজে লিখবা, আমরা জানি কোন গুণোত্তর ধারার প্রথম পদ a সাধারণ অনুপাত r এবং পদ সংখ্যা n হলে n তম পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1। এভাবে কিন্তু আমরা লিখব। আচ্ছা n তম পদ যদি এত হয়, আমাদের দরকার পঞ্চম পদ, তাহলে এখানে লিখি পঞ্চম পদ। তাহলে কি n এর মান 5, রাইট? তাহলে 5 মাইনাস 1 তার মানে কি 4, তাহলে a r টু দি পাওয়ার 4 ডাইরেক্ট লিখলাম। কিন্তু তুমি লিখে দিতে পারো 5 মাইনাস 1 লিখে দিতে পারো, অসুবিধা নেই, এভাবে লিখতে পারো। এই যেভাবে যে n এর মান বসালে 5 মাইনাস 1, এখানে বা দিয়ে লিখবা a r টু দি পাওয়ার 4। ওকে, এবার আমার আর কি দরকার? দশম পদ দরকার। তাহলে এখানে লিখি দশম পদ। তাহলে দশম পদ কি হবে? a r টু দি পাওয়ার 10 মাইনাস 1 বা a থাকলো r টু দি পাওয়ার কিন্তু 9 হলো। দেখো এই লক্ষ্য করো, এই পঞ্চম পদের মান এটা দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি এই পঞ্চম পদ a r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এটা, আর দশম পদ a r টু দি পাওয়ার 9 ইকুয়াল টু এই যে এটা লিখতে পারি। তো আমরা লিখি শর্ত মতে, হ্যাঁ আমি ডান পাশে করছি, দেখো শর্ত মতে এই যে পঞ্চম পদ যেটা a r টু দি পাওয়ার 4 এটা ইকুয়াল টু এই যে পঞ্চম পদের মান দেওয়া আছে 2√3/9 এটা। তাহলে আমি লিখব 2√3/9 2√3/9। এটা পঞ্চম পদ লিখলাম, এটাকে এক নং সমীকরণ দেই। আর এটা দশম পদ কত? a r টু দি পাওয়ার 9 এবং লিখি এবং এই যে দশম পদ a r টু দি পাওয়ার 9 আর দশম পদটা দেওয়া আছে কত? 8√2/81, এটা দাও 2 নং। বাস এই যে এভাবে উদ্দীপক দিয়ে বলে দিতে পারে যে উদ্দীপক অনুযায়ী দুইটি সমীকরণ গঠন করা। এই যে দুইটা সমীকরণ আসছে, ক নাম্বার এটা এভাবে চলে আসতে পারে। এবার আমাদের যেহেতু তৃতীয় পদ বের করতে বলছে এই অঙ্কটায়, তৃতীয় পদ বের করার জন্য আমরা কিন্তু n তম পদের সূত্রই ব্যবহার করব, কিন্তু সেক্ষেত্রে a এর মানের দরকার, r এর মানের দরকার, রাইট? তাহলে n এর মান হবে 3 তৃতীয় পদে, কিন্তু a এবং r এর মান তো আমরা এখনো জানি না। আমাদের এই দুইটা সমীকরণ সমাধান করে a এবং r এর মান বের করা এখন আমাদের লক্ষ্য। যদি a এবং r এর মান বের করতে পারি তাহলেই আমরা n এর মান তৃতীয় পদের মান বের করতে পারবো। n এর মান তো 3, এটা আমরা জানি, তৃতীয় পদ যেহেতু বের করতে হবে। আচ্ছা তাহলে a এবং r এর মান বের করার জন্য এই দুইটা সমীকরণকে আমরা কিভাবে সমাধান করতে পারি? লক্ষ্য করো, 2 নং সমীকরণকে যদি আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি, 2/1 হতে পাই, এভাবে লিখি, বা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। যদি বড় করে লেখো তাহলে এভাবে লিখতে পারো। এটাকে এটা দ্বারা ভাগ করলে a কিন্তু কাটা যাবে। তা আমরা যদি ডিটেইলস লিখি a r টু দি পাওয়ার 9 ভাগ a r টু দি পাওয়ার 4, দেখো এই যে দ্বিতীয় পদের দ্বিতীয় সমীকরণের এই যে বাম পক্ষকে ভাগ করেছি প্রথম সমীকরণের বাম পক্ষ দ্বারা। আবার একই ভাবে তাহলে এই 2 নং সমীকরণের ডান পক্ষ যেটা 8√2/81 একে ভাগ করব, বাট আমি ভাগ লিখব না, ভাগ না দিয়ে আমরা কি করব? গুণন। তাতে 1 নং এর ওটা উল্টে দেব 9/2√3, যেহেতু আমরা গুণন চিহ্ন দিয়েছি কাজে এটা উল্টে গিয়েছে। ওকে, এবার লক্ষ্য করো a এবং a কাটা, আর এদিকেও কাটাকাটি যায়। এই যে 9 এর মধ্যে 1, এটা 9, আর এই 2 দ্বারা আমরা কাটবো 8, এটা হবে 4। তাহলে দেখো এদিকটায়
এই r এর পাওয়ার থাকে 5, দেখো এই যে r এর পাওয়ার 5 ইকুয়াল টু ওপাশে লক্ষ্য করো 4√2 থাকে শুধু, সরি হ্যাঁ 4√2 থাকে, আর এ পাশে থাকে 9√3, এ পাশে থাকে 9√3 এরকম। তাহলে আমরা পেলাম r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 4√2 বাই 9√3। এখন এটাকে আরো কিভাবে সমাধান করা যেতে পারে, আমি এই দিকটা কিছুটা মুছে দিচ্ছি, আমাদের nতম পদের সূত্রটা লাগবে ওইটা রেখে দিচ্ছি, ওইটা রেখে বাকিটুকু মুছে দিলাম। ওকে, এবার এই যে এই লাইনের পর আমরা বাকিটুকু করি, দেখো এই লাইনটার পর r টু দি পাওয়ার 5 আমি লিখলাম r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এই যে 4, এটাকে আমি লিখতে পারি 2 গুণন 2, আর ওখানে আছে √2, আর এই যে 9 এটাকে লিখতে পারি 3 গুণন 3 ইনটু √3। আসলে এভাবে না লিখে তুমি ডাইরেক্ট লিখতে পারতে, তো আমরা একটু ডিটেইলস করলাম আর কি। আচ্ছা, এবার আরো একটু ডিটেইলস করি, এই 2 কে লিখবো √2 গুণন √2, এই যে এই 2 কে, আর এই 2 কেও লিখবো আমরা √2 গুণন √2, আর ওই আগের থেকে একটা √2 আছে লক্ষ্য করো। তদ্রূপ এই 3 কে লিখবো আমরা √3 ইনটু √3, আর এই 3 কে লিখবো আমরা √3 ইনটু √3, আর আগের থেকে আছে একটা √3। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, √2 আছে 1 2 3 4 5টা, তদ্রূপ √3 আছে 1 2 3 4 5টা, তাহলে √2 বাই √3 লিখে হোল টু দি পাওয়ার 5 দিতে পারি। তাহলে সুবিধা হলো কি, দেখো পাওয়ার কিন্তু একই উভয় পক্ষে, এই যে দেখো বাম পক্ষেও পাওয়ার 5, ডান পক্ষেও পাওয়ার 5, তো পাওয়ার যেহেতু ইকুয়াল তাহলে ভিত্তিও ইকুয়াল, তার মানে r ইকুয়াল টু √2 বাই √3। তাহলে আমি লিখতে পারি অতএব r ইকুয়াল টু √2 বাই √3। এই যে এভাবে আমরা r এর মানটা পেয়ে গেলাম। এরপর r এর মান যখন পেয়ে গেছি তখন আমাদের লক্ষ্য কি এর মান বের করা। এখন আমরা যে কোনো একটা সমীকরণে 1 এবং 2 এর যে কোনো একটাতে যদি আমরা r এর মান বসিয়ে দিই তাহলেই কিন্তু এর মান চলে আসবে। চলো আমরা এর মান বের করার জন্য এটুকু মুছিয়ে দিচ্ছি, আর 1 নঙে আমরা r এর মান বসিয়ে দেব, যেহেতু আমরা r এর মান জানি এখন √2 বাই √3। তাই 1 নঙে হ্যাঁ r ইকুয়াল টু √2 বাই √3 বসিয়ে পাই, এভাবে লিখবো আমরা, বসিয়ে পাই। আচ্ছা, তা যদি করি তাহলে দেখো a r এর মান হলো √2 বাই √3, তার পাওয়ার হলো 4, আর ওদিকে আছে 2√3 বাই 9, দেখো ওকে। এবার লক্ষ্য করো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে a থাকলো, এখানে রুট দুইটা মিলে একটা এভাবে দিয়ে দিলাম 2, এই যে 3 √2 বাই √3 এভাবে কিন্তু লিখলাম, রুট দুইটাতে আলাদা আলাদা আছে একই সাথে দিয়ে দিলাম। আর পাওয়ার 4টাকে আমরা এভাবে দিতে পারি, এখানে স্কয়ার দিলাম আর এখানে আরেকটা স্কয়ার দিলাম, পাওয়ার 4 হয়ে গেছে। দেখো এভাবে দেওয়ার লক্ষ্য হলো যে এই রুট আর এই স্কয়ারে আমরা ক্যান্সেল করে দেব, এজন্য এভাবে দিয়েছি। আর ও পাশে যা আছে তা লিখি 2√3 বাই 9। এবার লক্ষ্য করো আমরা যে উদ্দেশ্যে আমরা রুট এই যে পাওয়ার 4 কে এভাবে ভাঙিয়ে লিখেছিলাম সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করি। এই 2 এই যে স্কয়ার আর এই রুট কাটা, তাহলে এই 2/3 এর মধ্যে কিন্তু স্কয়ার, তাহলে কি লিখতে পারি আমরা, এই যে 2/3 থাকে এর মধ্যে কিন্তু স্কয়ার ইকুয়াল টু পাশে 2√3 বাই 9। আবারও আমাকে বামে আসতে হচ্ছে, হ্যাঁ দেখো r এর মানটা আমাদের মনে রাখা দরকার, r এর মানটা আমরা এই পাশে একটু লিখে রাখি, r ইকুয়াল টু √2 বাই √3, এটা লিখে রাখলাম, এটা পরবর্তীতে কাজে লাগবে যখন আমরা তৃতীয় পদ বের করব। আচ্ছা, এবার এর মানটা আমরা নিশ্চিত করি, এই যে 2/3 হোল স্কয়ার এটা কি 4/9, তাহলে এই পাশে তো ইনটু হিসেবে আছে 4/9, তাহলে ও পাশে গেলে হ্যাঁ ওটা উল্টে যাবে, তাই না? তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি a ইকুয়াল টু ও পাশেরটা আগে লিখি 2√3 বাই 9, আর এটা উল্টে গেল সেটা কি 9/4। এবার দেখো এই 9 ক্যান্সেল, আর এই 2 দ্বারা এই 4 কাটা, এটা কিন্তু 2, অতএব a ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কত, √3/2। এবার আমরা a এর মান পেয়ে গেছি। তো যখন a এর মান জানা আছে r এর মান জানা আছে, এবার কিন্তু আমরা তৃতীয় পদ অবশ্যই বের করতে পারবো, তাই না? তাহলে আমরা লিখি অতএব তৃতীয় পদ, এই যে এতম পদ আছে আগে থেকে আমরা জানি, অতএব তৃতীয় পদ। তো এর মান কত, এর মানটা আমি এখানে আগে লিখে রাখি, a ইকুয়াল টু কত আসছে, √3/2, এর মান আমরা পেয়েছি এটা। এবার আমি সবকিছু কিন্তু মুছে দিচ্ছি, জাস্ট আমাদের এখন তৃতীয় পদ লিখতে হবে, আর কিছু না। অতএব ধারাটির তৃতীয় পদ, অতএব ধারাটির তৃতীয় পদ। আচ্ছা,
তৃতীয় পদ তাহলে কি হবে a আর এই যে n এর জায়গায় হবে 3 - 1, তার মানে কি দাঁড়াচ্ছে a r স্কয়ার। এখন আমরা এটা আমরা করে যেতে পারি বা দিয়ে দিয়ে করে যেতে পারি। এর মান বসাবো, এর মান কত, এই যে এর মান √3/2, তাহলে এর জায়গায় আমরা বসালাম √3/2 ইনটু আর এর জায়গায় √2/√3 তার মধ্যে স্কয়ার, √2/√3 তার মধ্যে স্কয়ার। এটা আমরা আরো একটু করতে পারি, √3/2 ইনটু এই স্কয়ার রুটে কাটা 2/3। এবার লক্ষ্য করো এই 2 আর এই 2 কাটা, আর এই √3 দ্বারা যদি এই 3 কাটি এখানে √3 থাকবে, উপরে কিন্তু 1 থাকলো, তাহলে আমাদের তৃতীয় পদের মান দাঁড়ালো 1/√3। এটাই আমাদের প্রত্যাশিত অ্যানসার। ওকে, তাহলে তৃতীয় পদ আমরা পেয়ে গেলাম 1/√3। তো অনেক বলা যায় যে স্বাভাবিকের তুলনায় একটা লম্বা অঙ্ক করলাম, কিন্তু আসলে কিন্তু এই ক্যালকুলেশনে একটু লম্বা, ধারণাগত কিন্তু আসলে তেমন কোনো জটিলতা নেই, তাই না? তোমরা ভালো করে প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ।